আজকে তোমাদের পড়াবো জন কিটসের এক বিখ্যাত কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কথাটির অর্থ পৃথিবীর গান, আবার প্রকৃতির সঙ্গীত। লিখেছেন জন কিটস। প্রথমে আমাদের বিখ্যাত কবি, রোমান্টিক কবি জন কিটস সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ জেনে নেওয়া দরকার। 19 শতাব্দীর রোমান্টিক কবিদের অন্যতম নাম হচ্ছে কিটস। তিনি এইসব প্রসিদ্ধ কবিদের মধ্যে ছিলেন সর্বকনিষ্ঠ কবি। জন কিটসের জন্ম 1795 খ্রিস্টাব্দে। আনফর্চুনেটলি তিনি অত্যন্ত কম বয়সে মারা যান, মাত্র 25 বছর বয়সে। জন কিটস তার জীবনের যত অমর সৃষ্টি তৈরি করেছেন সবই এই মাত্র 25 বছর বয়সের মধ্যে। 25 বছরের মধ্যে তৈরি করা তার সৃষ্টি, যেটা উদ্ধার করতে, বোধগম্য করতে 50 বছর বয়স্ক মানুষেরও ঘাম ঝরে যায়। আজকে এই জন কিটসের জীবন সম্পর্কে যদি আমরা একটু দেখব জন কিটসের জীবন কিন্তু দুঃখে ভরা। অত্যন্ত সংগ্রামের মধ্যে দিয়ে কবি উঠে এসেছেন। তার ছোট বয়সে তার বাবাকে হারিয়েছেন, তিনি মাকেও হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন, নিজেও যক্ষা রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত নিজের জীবনকেও রক্ষা করতে তিনি পারেননি। মাত্র 25 বছর ফিউ মান্থসে তার জীবনের শেষ প্রদীপটুকু নিভে যায়। কবিতার জীবনের কবিতা লেখার যে অনুপ্রেরণা প্রকৃতির কাছ থেকে পেয়েছিল, প্রকৃতিই তাকে শিখিয়েছিল কেমন করে কলম ধরতে হয়, যে কলমের অমর সৃষ্টি বছরের পর বছর ধরে এই পৃথিবীর মানুষকে বাঁচার রসদ জুগিয়ে এসেছে, তারই লেখা কবিতা আজ দ্য পোয়েট্রি অফ আর্থ আমরা পড়ব। আজকে যে কবিতাটা পড়ব সেটা দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতা লেখার পিছনে একটি গল্প আছে। কি সেই গল্প? একদিন কবির বন্ধু কবিকে বললেন যে গ্রাসহপার আর ক্রিকেট নিয়ে একটি কবিতা লিখব, তুমিও লিখবে আমিও লিখব, পরে দেখা যাবে কার কবিতাটি ভালো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কিটস লিখে ফেললেন একটি কবিতা, এবং বন্ধুটিও ওই একই বিষয়ের উপর একটি কবিতা লিখলেন। তারপর যখন বন্ধু কিটসের সেই কবিতা পড়লেন, তার অপূর্ব শব্দচয়ন, তার ভাবনার প্রকাশ, তার ছন্দের
সব কিছুকে পড়ার পরে বন্ধু মন্তব্য করেছিলেন, এর চেয়ে ভালো কবিতা বোধহয় আর হয় না। ইনি জন কিটস। আসলে কবিতাটা যখন প্রথম লেখা হয়েছিল, এই কবিতাটার নাম কিন্তু ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। কবিতাটার নাম ছিল কি বললাম? অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। এটা ছিল কবিতাটার আসল নাম। পরে বিভিন্ন সংকলকরা বই লিখতে গিয়ে এই কবিতাটার নাম হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ। যাই হোক, কবিতাটা পড়ার আগে আমরা দেখব যে কবিতাটার টেক্সটটা আমরা দেখব। প্রথমে কবিতাটার টেক্সটটা পড়ে নেওয়া যাক, কি লিখছেন জন কিটস। The poetry of art is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new-mown mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights. For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of art is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there steals the cricket's song, in warmth increasing ever, and seems to one in drowsiness half lost. The grasshoppers among some grassy hills. এটা হলো কবিতার টেক্সট। এবারে প্রতিটি লাইন টু লাইন এক্সপ্লেনেশন চলবে, লক্ষ্য করো। আসলে এই কবিতাটা হচ্ছে একটি সনেট। সনেট সম্পর্কে ধারণা তোমাদের আগেই আছে। সনেট হচ্ছে দু প্রকারের সনেট, একটা ইটালিয়ান যাকে পেট্রাকান সনেটও বলে, আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট যেটাকে ইংলিশ সনেটও বলা হয়। জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্ট এই কবিতাটি আসলে একটা ইটালিয়ান সনেট। সনেট তোমরা জানো, সনেটের দুটো ভাগ থাকে। একটা হচ্ছে প্রথম 14টা লাইন, সেই 14টা লাইনের প্রথম 8টা লাইন তাকে বলা হয় অক্টেভ, আর শেষ 6টা লাইন তাকে বলা হয় সেস্টেট। এখন দেখো, এই কবিতাটার যদি আমরা রাইম প্যাটার্নটাকে লক্ষ্য করি, কেমন সেই রাইম প্যাটার্ন, এটা লেখা হয়েছে এরকম রাইম প্যাটার্নে, এ বি বি এ এ বি বি এ, মানে অক্টেভটা হয়েছে এরকম রাইম প্যাটার্ন, এ বি বি এ বি বি এ। আর শেষের যে 6 লাইন, সে শেষের 6 লাইন হয়েছে সি ডি ই সি ডি ই। দেখো, যদি বুঝতে অসুবিধা হয় তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া যাচ্ছে কিরকম করে। দেখো, ধরো প্রথম লাইনটায় ডেড কথাটা আছে, আমরা ওটাকে যদি এ ধরলাম। আবার দেখো চতুর্থ লাইনে দেখো
মিড আছে, ওটাকে যদি আমি এ ধরি, দ্বিতীয় লাইনে দেখো সান আছে, ওটা যদি বি ধরি, ওর সঙ্গে আবার মিলে যাচ্ছে রান, তাহলে ওটাকেও বি ধরলাম। লিড এটাকেও যদি আমি এ ধরি, ডান এটাকে যদি বি ধরি, ফান এটাকে যদি বি ধরি, উইড এটাকে যদি বি ধরি, যদি উইডটাকে আমি এ ধরি, তোমরা কবিতাটি টেক্সটটা নিয়ে তার পাশে যদি এভাবে লিখে নাও সবচেয়ে ভালো হবে। দেখো ডেট, ওর পাশে তুমি এ লিখে নাও, সান ওর পাশে তুমি বি লিখে নাও, রান ওর পাশে তুমি বি লিখে নাও, মিট ওর পাশে তুমি এ লিখে নাও, লিড ওর পাশে তুমি এ লিখে নাও, ডান ওর পাশে তুমি বি লিখে নাও, ফান ওর পাশে তুমি বি লিখে নাও, উইড ওর পাশে তুমি এ লিখে নাও। তাহলে দেখো এ বি বি এ বি বি এ এরকম মিলে যাবে। আর ঠিক পরেরটায় শেষ স্টেটটাকে ওইভাবে করে নাও, সি ডিই সি ডিই, পরিষ্কার মিলে যাবে। দেখো এ প্রথমটা, তার মানে এটুকু মনে রাখো শুধু পরীক্ষা তোমাদের পড়ে যে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম, তোমাকে লিখতে হবে রাইম স্কিমটা কেমন না অক্টেভে এ বি বি এ বি বি এ, আর শেষ স্টেটটা হচ্ছে সি ডি ই সি ডি ই, এরকম করে। এটা হলো। এখন এবার এই কবিতাটার প্রতিটি লাইন টু লাইন এক্সপ্লেনেশন যদি করা যায় তাহলে লক্ষ্য করো, শুধু সিম্পল কবিতা, বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। খুব কঠিন প্রশ্ন যে পড়ে এমনটাও কোনো ব্যাপার নয়, জাস্ট কবিতাটি বুঝে, কবিতার লাইন টু লাইন অর্থ বুঝে কিছু প্রশ্নকে তৈরি করে নেওয়া, প্রশ্ন তৈরি করে নেওয়ার পরেই দেখবে কবিতাটা তোমার কাছে আরও বেশি ঝকঝকে হয়ে গেছে। আমি প্রথমে কবিতাটা পড়ছি, তোমরা দেখো প্রথম লাইনটা দেখো এবার। The poetry of earth is never dead. পৃথিবীর পোয়েট্রি মানে কবিতা, এখানে গান। The poetry of earth, পৃথিবীর গান, is never dead. ডেড মানে মৃত নয়, এখানে কখনো শেষ হয়ে যায় না। পৃথিবীর গান, পৃথিবী বলতে প্রকৃতিকেই বোঝাচ্ছে। প্রকৃতির যে নিজস্ব শব্দ, প্রকৃতির যে গান, ওটা ডেড হয় না, সিজলেস, ওটা ইটারনাল। when all the birds, যখন সব পাখিরা আর ফেন্ট, ফেন্ট মানে অ্যাকচুয়ালি মূর্ছিত হয়ে যাওয়া, এখানে ফেন্ট মানে ক্লান্ত হয়ে যায়। উইথ দ্য হট সান, প্রচণ্ড সূর্যের উত্তাপে, গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্ড হাইট লুকিয়ে পড়ে, ইন কুলিং ট্রিজ, ঠান্ডা শীতল গাছের পাতার মধ্যে, তখন এ ভয়েস উইল রান, একটা শব্দ ভেসে আসে, ফ্রম হেজ টু হেজ। হেজ মানে হচ্ছে ঝোপঝাড়। ইংল্যান্ডের যখন চাষের জমি হয়, চাষের জমির চারপাশে যে আলগুলো, বাউন্ডারিগুলো থাকে, ওখানে অনেক আগাছা বা ছোটোখাটো গাছ লাগিয়ে সেই বাউন্ডারিগুলো করা হয়, ওগুলোকে হেজ বলছে। হেজ, ফ্রম হেজ টু হেজ, ঝোপঝাড় থেকে। অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, নিউ মর্ন মিড, মিড মানে হচ্ছে
ঘাসে ঢাকা জমি, মিডো থেকে মিড কথাটা এসেছে। আর নিউ মন মিড মানে হচ্ছে এইমাত্র ফসল কাটা হয়ে গেছে এমন জমি, এইমাত্র ফসল কাটা হয়ে গেছে এরকম জমি, যে জমির চারপাশে অনেক আগাছা আছে, সেই আগাছা থেকে একটা শব্দ ভেসে আসে, একটা শব্দ ভেসে আসে। সেটা কিসের শব্দ? না, দ্যাট ইজ দ্য গ্রাস হোপার্স। এটা ফড়িংয়ের শব্দ, ঘাস ফড়িংয়ের শব্দ। একটু আবার ব্যাকে ফিরে যাই, দেখা যাক কিরকম। এখানে কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি মানে কবিতা, এখানে পোয়েট্রি মানে গান, মানে শব্দ, মিউজিক। দি পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর সঙ্গীত বা পৃথিবীর গান, ইজ নেভার ডেড, কখনো শেষ হয়ে যায় না। সেই হেমন্ত মুখোপাধ্যায়ের এক বিখ্যাত গান আছে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। এখানে কবি বলছেন যে পৃথিবীর গান, প্রকৃতির গান কখনো শেষ হয়ে যায় না। আমরা সাধারণত জানি যে প্রকৃতিতে গান গায় কিছু গায়ক পাখি, কিছু পরিচিত গায়ক পাখিকে জানি যে এরাই গান গায়, কিন্তু না, কবিদের আমরা বলেইছি, তোমাদের ক্লাসে, অন্যান্য ক্লাসে বলেছিলাম যে একজন কবি আর সাধারণ মানুষের তফাৎটা কোথায়। একজন কবি, এ পোয়েট হ্যাজ থার্ড আইজ, একটা কবির তৃতীয় চোখ থাকে। উইথ দি হেল্প অফ হিজ থার্ড আইজ হি ক্যান সি দ্য এক্সট্রা অর্ডিনারি থিংস অফ দিস নেচার। তার তৃতীয় চোখ থাকে কবির, সেই তৃতীয় চোখ দিয়ে কবি এই পৃথিবীর, এই প্রকৃতির অসাধারণ জিনিসকে তিনি দেখতে পান। এ পোয়েট হ্যাজ থার্ড ইয়ার, একটা কবির তৃতীয় কান থাকে। উইথ দি হেল্প অফ হিজ থার্ড আই অর উইথ দি হেল্প অফ হিজ থার্ড ইয়ার, তার তৃতীয় কানের সাহায্যে he can hear the extraordinary sound of this nature. And every poet has second mind, দ্বিতীয় মন থাকে। আর with the help of his second mind he can imagine the extraordinary things of this nature. তার দ্বিতীয় মন দিয়ে এই পৃথিবীর অসাধারণ জিনিসগুলোকে, এই প্রকৃতির অসাধারণ জিনিসকে তিনি ভাবতে পারেন। তাই সাধারণ মানুষের ভাবনা চিন্তার অনেক ঊর্ধ্বে চলে যায় একজন কবি বা সাহিত্যিক। অত্যন্ত ফাইন সেন্স হয় তাদের। যে হাওয়ায়, যে একজন এক জায়গায় শেক্সপিয়ার লিখছেন, হাওয়ায় যে ক্ষুদ্র ফুলটি দুলছে তাও আমার হৃদয়কে নাড়া দিয়ে যায়। শেলি এক জায়গায় তার বিখ্যাত কবিতা অড টু দ্য স্কাইলার্ক কবিতায়, টু দ্য স্কাইলার্ক কবিতায় শেলি একটা স্কাইলার্ক পাখি, তোমরা যে ছোট্ট ভরত পক্ষী যেটাকে আমরা চিল বলি, ওই চিল সম্পর্কিত একটা কবিতা, দীর্ঘ কবিতা লিখেছেন। সেই কবিতায় একদিন কবি বসে আছেন, দেখছে একটা স্কাইলার্ক অর্থাৎ চিল গান গেয়ে গিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, অনেক দূর, আকাশের অনেক দূর উঠে যাচ্ছে। সেই স্কাইলার্ক পাখির গান কবিকে নাড়িয়ে দিয়েছে। সেই স্কাইলার্ক পাখির গানকে প্রশংসা করে এক দীর্ঘ কবিতা তিনি লিখেছিলেন। শেলি লিখছিলেন, কিরকম লিখছেন, যার বাংলা করলে যদি এরকম হয়, প্রথমেই তিনি শুরু করছেন, দ্য স্কাইলার্ক ইউ নেভার ওয়ার্ড দ্য বার্ড, তুমি পাখি নও। ইউ দ্য আইথারিক্যাল মিনিস্ট্রি অফ দ্য স্কাই, তুমি আকাশের চারণ কবি। আবার দীর্ঘ কবিতা জুড়ে তিনি বর্ণনা করছেন কেমন করে, যে অনেক ফুলের মাঝখানে যদি লাল গোলাপ ফুটে থাকে যেমন সুন্দর মনে হয়,
তার চেয়েও সুন্দর তোমার গান। যদি অন্ধকারে ঘাসের মধ্যে থেকে নীলাভ জোনাকি পোকা জ্বলে উঠলে যেমন সুন্দর বলে মনে হয়, তার চেয়েও সুন্দর তোমার গান। অনেক উঁচু টাওয়ারের ওপর বসে কোনো কুমারী মেয়ে যদি তার ব্যর্থ প্রেমের গান গায়, আর সে গান যদি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে যেমন সুন্দর বলে মনে হয়, তার চেয়েও সুন্দর তোমার গান। এমন বলতে বলতে একদম লাস্ট স্ট্যাঞ্জারে গিয়ে, কবিতার লাস্ট স্ট্যাঞ্জারে গিয়ে কবি বলছেন, টিচ মি half of the gladness thy brain must now, such a harmonious madness from my lips should flow, the world should listen then as I am listening now. কবি বলছেন, টিচ মি, শিখিয়ে দাও, half of the gladness thy brain must now, such a harmonious madness from my lips should flow. তোমার মস্তিষ্কের মধ্যে স্কাইলার্ক, তোমার মস্তিষ্কের মধ্যে যে করুণ মধুর সঙ্গীতের সুর আছে তার পুরোটার দরকার নেই, ওর অর্ধেকটা আমায় শিখিয়ে দাও। such a harmonious madness from my lips should flow, বলছে আমার ঠোঁট থেকে ঝরে পড়ুক এরকম সুন্দর মধুর সঙ্গীতের সুর। the world should listen then, পৃথিবী তখন মুগ্ধ নয়ন চিত্রে শুনবে আমার গান। as I am listening now, আমি যেমন করে তোমার সুন্দর গান শুনছি এরকম করে। তাহলে বুঝতেই পারছো যে সাধারণ মানুষের ভাবনা চিন্তা, সাধারণ মানুষ দু চোখ দিয়ে যা দেখতে পায় না, দু কান দিয়ে যা শুনতে পায় না, সাধারণ মন দিয়ে যা বুঝতে পারে না, কবিরা সেই তৃতীয় নয়ন দিয়ে, দ্বিতীয় কান দিয়ে আর দ্বিতীয় মন দিয়ে এই অসাধারণ বস্তুগুলোকে কেমন করে উপলব্ধি করতে পারে, কেমন করে সাধারণ বস্তুগুলোকে তার পেনের খোঁচায় অসাধারণ করে তোলে। তাই এখানে কবি তার নিজস্ব আশাবাদী চিন্তা ভাবনার কথাই ব্যক্ত করছে এরকম করে, যে কি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রকৃতির গান কোনোদিন শেষ হবে না। এটা তিনি এটাই বলতে চাইছেন যে দেখো, আজ যে গান গেয়ে প্রকৃতিকে মুখরিত করছে, কালকে সে নাও থাকতে পারে, কিন্তু ওই গানের দায়িত্ব, ওই মিউজিকের দায়িত্ব অন্য কেউ এসে নিয়ে নেবে। ঠিক যেমনভাবে when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা মূর্ছিত হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে প্রখর গ্রীষ্মের উত্তাপে, তখন কি গান, এবং and hide, লুকিয়ে পড়ে in cooling trees, শীতল গাছের ছাওয়ায় বা পাতার মধ্যে, এ ভয়েস উইল রান, তখন কিন্তু কি গান থেমে গেছে? তখন কি প্রকৃতির গান থেমে যাবে? না, থেমে যায় না। তখনও এ ভয়েস উইল রান, একটা শব্দ চলে আসে, ভেসে আসে ফ্রম হেজ টু হেজ, এই ঝোপ থেকে ওই ঝোপে, অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, একদম সেই নতুন এইমাত্র ফসল কাটা হয়েছে এইরকম মিড জমি থেকে, এইরকম জমি থেকে ফসল কাটা হয়ে গেছে, এইরকম মাঠ থেকে, মাঠের ধার থেকে যেখানে হেজ আছে, আগাছা আছে, ওখান থেকে একটা শব্দ ভেসে আসে, চলে আসে। সে কিসের শব্দ? না, দ্যাট ইজ দ্য গ্রাস হোপার, ওটা ফড়িংয়ের শব্দ। হি টেকস দ্য লিড, ওই ফড়িংটাই, গ্রাস হোপারটাই তখন লিড নেয়, মানে দায়িত্ব নিয়ে নেয়, রেসপন্সিবিলিটি নিয়ে যায়। ইন সামার লাক্সারি, বলছে গ্রীষ্মের প্রখর গ্রীষ্মেও, যখন প্রখর গ্রীষ্মে সবার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, তখনও মনের আনন্দে, প্রাণের আনন্দে উজাড় করে দেওয়ার সঙ্গীত তখন গাইবার দায়িত্ব একজন নিয়ে নেয়। সেটা কে? না, গ্রাস হোপার, এক ফড়িং, সে দায়িত্ব নিয়ে নেয়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, মানে এত আনন্দে কোনোদিন সে গান গায়নি এরকম করে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, বলছে মজা করতে করতে, যে গানকে যদি মজার ছলে নেয়, গান করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে,
অ্যান্ড রেস্ট, তখন সে বিশ্রাম নিয়ে নেয়। অ্যাট ইজ, খুব স্বাচ্ছন্দ্যে। বিনিথ, নিচে। সাম প্লিজেন্ট উইড, কোনো মনোরম, উইড মানেও আগাছা, সেই আগাছার নিচে সেও বিশ্রাম নেয়। মানে প্রথম যদি পাখি, যাদেরকে আমরা জানি সুন্দর গান গায়, সেই পাখি যদি গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়ে, প্রচণ্ড গ্রীষ্মের উত্তাপে একটা পাখি বা পাখিরা যদি ক্লান্ত হয়ে পড়ে, যদি সে নিজেদেরকে শীতল গাছের ছাওয়ায় লুকিয়ে নেয় বিশ্রাম নেওয়ার জন্যে, তখনও প্রকৃতির গান থেমে যায় না। সেই সময় শোনা যায় নতুন এইমাত্র ফসল কাটা হয়ে গেছে এমন মাঠের ধার, যে ধারে ঝোপ আছে, সেই ঝোপঝাড় থেকে ভেসে আসছে একটা শব্দ, একটা সঙ্গীত, যে সঙ্গীত গ্রাস হোপারের, যে গ্রাস হোপার দায়িত্ব নিয়ে ফেলেছে ওই পাখিদের গানের দায়িত্ব। এই প্রখর গ্রীষ্মে প্রকৃতিকে রুক্ষতার হাত থেকে, প্রকৃতির এই সমস্ত জীবকে প্রায় এক প্রকার সূর্যের তাপে নিস্তেজ হয়ে যাওয়া সমস্ত অবজেক্টকে আবার নতুন করে জাগিয়ে তুলতে যিনি গানের দায়িত্ব নেন, তিনি গ্রাস হোপার। আর সেও যখন মনের আনন্দে গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যায়, তখন কোনো মনোরম আগাছার নিচে খুব স্বাচ্ছন্দ্যে সে বিশ্রাম নেয়। তখনই যখন সে বিশ্রাম নিচ্ছে, তখনও কি প্রকৃতির গান থেমে যাবে? কবি বলছেন না। তিনি তারপরেও কবি অত্যন্ত মাইনুট ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি পর্যবেক্ষণ করছেন। এক বিখ্যাত কবি খুব সুন্দর করে লিখছিলেন যে একটা ঘাস ফড়িংয়ের সঙ্গে আমার বন্ধুত্ব। সত্যি এখানে সেই কথার প্রতিধ্বনিত হচ্ছে বলে মনে হচ্ছে। তখনও বলছে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, ওটাও যা, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, ওটাও তাই। একই কথার আবার নতুন করে বলছে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার সিজিং নেভার, কখনো শেষ হয়ে যাবে না। সিজ মানে শেষ হয়ে যায় না। অন এ লোন উইন্টার ইভিনিং, কোনো নির্জন শীতের সন্ধ্যায়, when the frost, যখন কুয়াশা, has wrought, ঢেকে দেয়, wrought is silence, একটা নীরবতার চাদরে প্রকৃতিকে মুড়ে ফেলে। wrought মানে covered, এ সাইলেন্স, যখন একটা নীরবতার চাদরে যখন গোটা প্রকৃতি মুড়ে, মানে শীতের ঠান্ডা যখন মুড়ে দেয়, তখনও ফ্রম দ্য স্টোভ মানে অ্যাকচুয়ালি ফায়ার প্লেস, শীতপ্রধান দেশে আগুন জ্বালিয়ে রাখে যেখান থেকে উষ্ণতা পাওয়ার জন্যে, সেই ফায়ার প্লেস থেকে দেয়ার শ্রিলস মানে খুব তীক্ষ্ণ শব্দ, সেই তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। সেটা কার না? দ্য ক্রিকেট সংস, ঝিঝি পোকার ডাক। যারা গ্রামের দিকের মানুষ, তোমরা প্রায় সকলেই দেখবে করে কেমন ঝিঝি পোকা ডাকে। কবি সেই ঝিঝি পোকার শব্দকেও তার মানস পটে ধরেছেন। এ যেন এক প্রকৃতির সঙ্গে তার এক অদ্ভুত যোগাযোগকে তিনি ব্যক্ত করছেন তার কবিতার মধ্যে দিয়ে। কতটা নিবিড় হয়ে গেলে প্রকৃতির সঙ্গে, প্রকৃতির রূপ, রস, বর্ণ, গন্ধকে যেন আকণ্ঠ প্রাণ করেছে। না প্রাণ করলে প্রকৃতির এত সূক্ষ্ম শব্দ, এত একেবারে অবহেলিত সাধারণভাবে যে সমস্ত অবজেক্টগুলো, যে সমস্ত ইনসেক্টস, পতঙ্গগুলোকে, তাদেরকেও তিনি তুলে এনেছেন তার কবিতায়। দ্য ক্রিকেট সংস বলছে একটা ঝিঝি পোকার ডাক, ইন ওয়ার্থ ইনক্রিজিং এভার। ওই ঝিঝি পোকার ডাক যেন শীতকালে, যে শীত ঠান্ডা নীরবতায় সমস্ত চারদিক প্রকৃতিকে এক চাদরে ঢেকে ফেলেছে, সেই নীরবতাকে ভঙ্গ করছে এবং সেই শীতের পরিবেশকে
আস্তে আস্তে উত্তপ্ত করে তুলছে, ওয়ার্মথ মানে উষ্ণতা, ইনক্রিজিং বেড়ে উঠছে এবার ওই সময়। অ্যান্ড সিমস টু ওয়ান, কোনো একজন ইন ড্রাউজিনেস, যে কোনো একজন মানুষ যে যে ঘুমাচ্ছে মানে ড্রাউজনেস, তন্দ্রাচ্ছন্ন অবস্থা আছে, হাফ লস্ট, অর্ধেক ঘুমিয়ে পড়েছে অর্ধেক জেগে আছে, এরকম ড্রাউজনেস অবস্থায় আছে, হাফ লস্ট অবস্থায় আছে। দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাজি হিলস, ওই লাস্ট লাইনটা কে দুটো একসঙ্গে পড়তে হবে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাজি হিলস, যে মানুষটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে, অর্ধেক ঘুমে অর্ধেকটা জেগে আছে, তার কাছেও মনে হচ্ছে ওই ঝিঝি পোকার ডাকটা মনে হচ্ছে যেন সেই গ্রাসি হিলস থেকে, পাহাড়ের পাশে হয়ে থাকা যে ঝোপঝাড় ঘাস, ওখান থেকে যেন ফড়িংয়ের শব্দ ভেসে আসছে, এটা তার কাছে মনে হচ্ছে। মানে এই রকম যে সে ঘুমে অর্ধ তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেও সেই গ্রাস হোপারের সুন্দর সঙ্গীত তার মস্তিষ্কের মধ্যে তখনও আছে। তিনি ক্রিকেটের সঙ্গকে মনে করছে গ্রাস হোপারের সং। আসলে এটার মধ্যে দিয়ে কবি বলতে চাইছে যে প্রকৃতির যে সঙ্গীত বা মিউজিক, পৃথিবীর যে গান, এটা শেষ হয়নি, এটা চলতেই থাকে। ইট গোজ ইন এ সাইক্লিক অর্ডার, ওয়ান কামস অ্যানাদার গো ওয়ান কামস। একজন যায় আর অন্যজন আসে, এরকম করে, কিন্তু সেটাকে বজায় রাখে অন্তত পক্ষে। এটা কবি এই একটা অ্যাকচুয়ালি জন কিটস তো একজন প্রকৃতির কবি। প্রকৃতিকে বলা হয় নেচার ইজ দ্য ওয়্যার হাউস অফ বিউটি। প্রকৃতি হচ্ছে সৌন্দর্যের গুদাম ঘর, মজুদ ঘর, যেখানে সৌন্দর্য মজুদ থাকে। আর এই সব কবিরা প্রকৃতির এই সৌন্দর্য মানে শুধু সুন্দর পাহাড়, সুইজারল্যান্ডের সেই অপরূপ সৌন্দর্য, কাশ্মীরের সেই সৌন্দর্য, এমন সৌন্দর্য নয়, ওটাও সৌন্দর্য। আমার বাড়ির পাশে যেটা আছে সেটাও সৌন্দর্য, সেটাকে দেখার মতো চোখ থাকা দরকার। তাই কবি রবীন্দ্রনাথ লিখছেন না একটা জায়গায়, কীরকম লিখছেন, একবার সত্যজিৎ রায় তার মাকে নিয়ে শান্তিনিকেতনে কবিগুরুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সত্যজিৎ রায় একটা ডায়েরি দিয়ে রবীন্দ্রনাথকে বলেছিলেন যে আপনি একটা সিগনেচার করে দিন। তখন রবীন্দ্রনাথ বলেছিলেন এই ডায়েরিটি আমি আজকে ফেরত দেব না, আমি কালকে দেব। তো কালকে যখন ডায়েরিটা সেই সত্যজিৎ রায়ের হাতে কবি ফিরে দেয়, তখন তাতে লিখে দিয়েছিলেন সেই বিখ্যাত কবিতার সেই লাইন। আমার পুরোপুরি লাইনগুলো হয়তো মনে নেই, তবু যতটা মনে আছে লাইনগুলো এরকম ছিল: বহু ব্যয় করি বহু কোষ দূরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ঘাসের ডগার উপর একটি শিশির বিন্দু। হয়তো কবিতার লাইনগুলো লোটপাট হয়ে যেতে পারে, কিন্তু ওভারঅল এরকম ছিল। যাই হোক, আজকের এই পোয়েট্রি অফ আর্থ কবিতা সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে। এই কবিতাটি ভালো করে পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করা হবে। থ্যাংক ইউ।